দেখেন এখানে প্রবলেমটা বাইরের না, ভেতরের সমস্যা, এবং ভেতরের সমস্যাটাকে বাইরের দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিভাবে? সমস্যাটা হলো সরকারের ভেতরের, এই সরকারের ভিতরে ঐক্যের অভাব আছে। উপদেষ্টা পরিষদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে, একটা দুইটা গ্রুপ থাকলে, বাংলাদেশে যেহেতু গ্রুপ তো থাকবেই, কিন্তু একটা দুইটা থাকলে মানা যেত, কিন্তু অনেকগুলি গ্রুপ হওয়ার কারণে এখানে পার্সোনাল ইন্টারেস্ট। দেখেন রাষ্ট্র সবসময় ইমপার্সোনাল বডি, রাষ্ট্র কোনো ব্যক্তি না, রাষ্ট্র প্রতিষ্ঠান। কিন্তু আমরা রাষ্ট্রকে দেখি একটা পার্সোনাল বডি আকারে। যেমন হাসিনার বিকল্প কেউ ছিল না, এখন আবার ডক্টর ইউনূসের বিকল্প কেউ নেই। পৃথিবীতে সব কিছুরই বিকল্প আছে। রাষ্ট্র এটা প্রতিষ্ঠান, এটা কোনো ব্যক্তি ম্যাটার, প্রোটোকল ম্যাটার করে। হ্যাঁ, ওইখানে আপনারা বসে দিলেও সমস্যা নেই, আপনারা সবাই সালাম দিবে, হ্যাঁ, বা ওই প্রোটোকল আপনি পাবেন, সমস্যা নেই। তো এই যে ইমপার্সোনাল জায়গা থেকে রাষ্ট্রকে দেখতে পারার যে চোখ, এটা আমাদের এক নম্বর তৈরি করতে হবে। না হলে যেটা হবে কি, আমরা আবার ওই ব্যক্তি পূজার জায়গায় চলে যাব। ব্যক্তি পূজাই একটা ফ্যাসিস্টিক কাঠামোর দিকে নিয়ে যায় পুরো ব্যাপারটাকে। তো ফলে এই যে ইনসাইড অনৈক্য, ভেতরের অনৈক্যটাকে আপনি এবার ঠেলে দিলেন কি রাজনৈতিক দলগুলোর উপর। আন্দোলন কবে হচ্ছিল না এই সরকার ক্ষমতায় আসার পর থেকে বা দায়িত্বে আসার পর থেকে? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 200-250 মতো আন্দোলন তারা মোকাবেলা করছে। ফলে আন্দোলনের কারণে ডক্টর ইউনূসের বিরক্তি বা উষ্মা তৈরি হয়েছেন, সেটা মনে করার কোনো কারণ নেই। এইটা বেসিক্যালি গভর্নমেন্ট ভেতর থেকে ডিসফাংশনাল হয়ে যাচ্ছিল, ভেতর থেকে উনি জিম্মি হয়ে পড়ছিলেন। ওনার তো রাজনৈতিক দলগুলো ওনাকে জিম্মি করার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো আন্দোলন করতেছে, বিভিন্ন দল করছে, এর আগে এনসিপি করছে, জামাত করছে, সবাই মিল্লা করছে, আবার আলাদা আলাদা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হচ্ছে। তো আন্দোলনের মধ্যেই তো আছে বাংলাদেশ, কিন্তু সে আন্দোলনের কারণে উনি পদত্যাগ করে চলে যাবেন, এই যে কথাটা উঠছিল, সেটা আন্দোলনের কারণে উঠে নাই। যেটার কারণে উঠতে পারে একমাত্র কারণ, সেটা হলো এই যে উনি বলেন যে জিম্মি করে ফেলা। জিম্মি করে ফেলা মানে হলো এখানে আমরা স্পষ্টত লক্ষণ দেখা যাচ্ছে যে সরকারের ভেতরে সরকার তৈরি হয়েছে, যারা ডক্টর ইউনূস যেভাবে চায়, দেখেন আমরা দীর্ঘ সময় একটা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যে ছিলাম। আপনি একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাবেন পুরা রাষ্ট্র ব্যবস্থাপনার, তো সেখানে ভোটের কথা বলতে হবে কেন? নির্বাচনের কথা আলোচনা করতে হবে কেন? নির্বাচন ছাড়া আপনি আর কিভাবে করবেন? এটা আর কি পদ্ধতি আছে? আর তো কোনো পদ্ধতি নেই। নির্বাচনটা প্রাইমারি। এখন আমি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না পার্সোনালি, কারণ নির্বাচন অবশ্যম্ভাবী, এর ছাড়া আর তো কোনো বিকল্প নাই। এটা নিয়ে কথা বলারই কিছু নাই। যেটা নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা হলো ভোটাধিকার। হাসিনা কি কোনো নির্বাচন দেওয়া বাদ রাখছিল? হাসিনাও তো নির্বাচন করছে, নকল সুরের গান বাজাইয়া উৎসব মুখর পরিবেশে নির্বাচন করছে না। কিন্তু হাসিনা যেটা দেয় নাই সেটা হলো ভোটাধিকার দেয়নি। ভোটবিহীন নির্বাচনের এক সংস্কৃতি গড়ে তুলছিল বাংলাদেশে। তাহলে আপনার দরকার হলো একটা ভোটাধিকার, যেটা জনগণ ভোটাধিকার বঞ্চিত থাকার কারণে পুরা রাষ্ট্রের, পুরা জনগোষ্ঠীর, পুরা সমাজের একটা ফ্যাসিস্টিক কাঠামো তৈরি হয়েছে, একটা ফ্যাসিবাদী সমাজ তৈরি হয়ে গেছে। সমাজের মানসিকতার মধ্যেও একটা স্বৈরতান্ত্রিক মনোভাব তৈরি হয়েছে। ফলে সেই জায়গা থেকে ভোটাধিকারের যে ভোটাধিকারের গুরুত্বটা হারাই গেছে। কারণ মানুষ ভোট না দিলেও তো দেশ চলে, সরকার চলে, গরিব মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয় না, তো ভোটের দরকার কি? হ্যাঁ, তো এই ব্যক্তির ইমপ্রেশন দিয়ে দেশ চালাবে, অমুক বিশ্বজোড়া লোক 5 বছর 10 বছর দেখতে চাই, এই যে প্রবণতাটা, এটা হলো এই জন্য আপনার শুধুমাত্র ফ্যাসিজম যেটা, এটা রাষ্ট্রে থাকে না, একটা জনগোষ্ঠীও ফ্যাসিস্ট হইতে পারে। হিটলার আকাশ থেকে নাজিল হয়নি, জনগণই হিটলারকে ক্ষমতায় আনছে, হিটলার বানাইছে। এই জন্য ব্রেখট বিখ্যাত নাট্যকার বলেছেন, শুধু ফ্যাসিস্ট ক্ষমতা না, ফ্যাসিস্ট জনতাকেও ভেঙে দিতে পারতে হয়। আমাদের রাজনীতির মধ্যে এই যে ফ্যাসিস্টিক কাঠামো, এটা জনগণের মধ্যেও যদি এই মনোভাব তৈরি হয়ে থাকে, আপনি গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারবেন না। দেখেন আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতি কি করছে? 15 বছরে গুম খুন করছে, এগুলো তো ক্ষতি হয়েছেই, যে পরিবারগুলো তাদের আপনজন হারাইছে। এর চেয়ে বড় ক্ষতি হলো সমাজের পুরা মোরাল ফ্যাব্রিক সে ভেঙে দিছে। ফলে এই মোরাল আপরাইজিংটা আপনার দরকার। আপনি ডেমোক্রেটিক রাষ্ট্র করবেন, ডেমোক্রেটিক মানুষ তো লাগবে, কিন্তু সেটা কি একদিন চোর বাটপার দিয়ে আপনার ডেমোক্রেসি হয় নাকি? তো এটা এই জন্য আপনার যেটা দরকার সেটা হলো এই যে ভোটাধিকার, এটা যে সার্বভৌম ক্ষমতা নাগরিকের, এই জায়গায় নাগরিককে এই ক্ষমতাটা দিতে হবে, যাতে সে তার প্রতিনিধিকে তার মতো করে নির্বাচিত করতে পারে। এবং ভোটটাকে, নির্বাচনটাকে উৎসব মুখর এবং আগের রাতে আপনার গান বাজনা করা, তারপরে 500-1000 টাকা দিয়ে গুইজা দিয়া ভোট কেনা বেচার সংস্কৃতি, এই জায়গার থেকে মুক্ত করে একটা কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে নাগরিককে এম্পাওয়ার করতে হবে। ক্ষমতার সাথে এতদিন সম্পর্ক ছিল কার? কতগুলো অলিগার্কদের, পার্টিজান লোকদের। যে পার্টি আপনার ছলে বলে কৌশলে ক্ষমতা দখল করছে, রাষ্ট্রটা তার মালিকানা হয়ে গেছে।
এইবার সবাই ওই দলের সাপোর্টার হয়ে গেছে, আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগার হয়ে গেছে। নো, এই কাঠামো চলবে না বাংলাদেশে। বাংলাদেশে ক্ষমতার সাথে সম্পর্ক হবে মানুষের, জনতার, নাগরিকদের। এই জন্য আমরা বলছি একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র লাগবে। যে এই দলই ক্ষমতায় আসুক, হ্যাঁ, রাষ্ট্রটা তার বাপদাদার সম্পত্তি হবে না, রাষ্ট্রে আমার হিস্সা সমান থাকবে। আমার দল কোনোদিন ক্ষমতা না গেলেও রাষ্ট্র আমার প্রতি বেইনসাফি করবে না। তো এটা কীভাবে করবেন আপনি? সেটা করার জন্য নাগরিকদের সাথে ক্ষমতার সম্পর্ক তৈরি করতে হবে। এখন নাগরিকদের সাথে ক্ষমতার সম্পর্ক তৈরি করার প্রক্রিয়া তৈরি করা হচ্ছে না। তৈরি করা হচ্ছে একটা ক্ষমতায় আসবে, হ্যাঁ, একটা নানা রকম হুজুগ তৈরি করে ক্ষমতা তৈরি করবে। এবং এই যে এলিট সিন্ডিকেট তৈরি হয়েছে, এই যে আপনার সচিবালয়ে, এই সচিবালয়গুলোর এই সচিবদের তো জেলে থাকার কথা ছিল। আওয়ামী আমলের এই যে ক্রিমিনালগুলো, হ্যাঁ, এদের তো জেলে থাকার কথা ছিল। আজকে তারাও নিজেরা বৈষম্য বিরোধী নাম দিয়ে আন্দোলন করে। যাবেন কোথায়? এরা যে প্ল্যাটফর্মের নাম দিচ্ছে হাস্যকর, এর নাম দিচ্ছে বৈষম্য বিরোধী। ফলে এই যে আপনার একটা সাইনবোর্ড একটা লাগাইয়া, হ্যাঁ, নকল করা, আপনার যে জিনিস ভালো তার নকলও বেশি হয়। তো আপনার এই যে এরাও এখন বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে। হাসিনার সঙ্গে আপনি কি করা উচিত এদেরকে? তো সব মিলায় যেটা আমাদের দাঁড়াচ্ছে, রনি, আমরা একটা বিরতি নিতে চাই। বিরতির আগে কথাটা যেটা দাঁড়ালো সেটা হলো যে আপনার এখানে অবশ্যই এমন একটা রাজনৈতিক প্রক্রিয়া লাগবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সরাসরি নাগরিকদের সাথে ক্ষমতার সম্পর্ক তৈরি হবে। মাঝখানের এই যে ফরিয়া গোষ্ঠী, যেটা হোক রাজনৈতিক হোক অরাজনৈতিক, এটা ভাঙতে হবে। শান্তিপূর্ণ হওয়ার উপায় হলো যার যার দান্দা বাদ দিতে হবে। হ্যাঁ, এক কথায় কিন্তু ধান্দায় আছে কে কে? দান্দায় যে যার দান্দায় আছে। কালেকটিভ আপনারা এই 5 তারিখের স্পিডটাকে স্মরণ করেন। সলিডারিটি, যে পোলাটা প্রায় স্কুলের যে ছেলেটা আইসা জীবন দিল, ও কিন্তু ক্ষমতার জন্য দেয় নাই। তার স্পিডটাকে আপনি বোঝার চেষ্টা করেন। আপনি যেভাবেই ক্ষমতায় আসেন বা যখন যে ফরম্যাটেই ক্ষমতায় আসেন, আপনার ক্ষমতা সেই কিশোর ছেলের মা, হ্যাঁ, যে তার কিশোর ছেলেটাকে হারাইছে, তার চোখের দিকে তাকায় যেন কথা বলতে পারে, ওইরকম একটা ক্ষমতা তৈরি করেন। তার মানে আপনাকে এমন একটা ইনসাফপূর্ণ বাংলাদেশের দিকে হাঁটতে হবে যেখানে কোনো নাগরিক আর ভালনারেবিলিটির শিকার হবে না, কোনো নাগরিক অবমূল্যায়িত হবে না। বাংলাদেশে সব কিছুর মর্যাদা আছে, শুধু মানুষের কোনো মর্যাদা নেই। এমনিতে ঘনবসতি দেশ তো, যে যার মতো জনগণ বললে বলে জনগণ আমার সাথে আছে বলে জনগণের সর্বনাশটা করে। তো ফলে এই যে জনগণ ভিত্তিক বা রাষ্ট্র, এটা আমরা আর চাই না। আমরা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র চাই। নাগরিক ভিত্তিক রাষ্ট্র হলে মানুষের মর্যাদা ফেরত আসবে। মানুষের কোনো মর্যাদা নেই এই দেশে। যে যার মতো করে মানুষ তার সমর্থককে সে জনগণ বলে ডাকে, তার সমর্থকের বাইরেও যে কোনো, এই জন্যই আমরা বলছি নাগরিক হয়ে ওঠা, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সংগ্রাম। সেই সংগ্রামের জন্য আমাদের কাঠামোগত পুনর্গঠন লাগবে। এই সংস্কার দিয়ে হবে না, পুনর্গঠন লাগবে। এবং এই পুনর্গঠন প্রক্রিয়া যদি আপনি ডিলে করেন তাহলে কি হবে জানেন? এনসিপি যদি ব্যর্থ হয়, বিএনপি যদি ব্যর্থ হয়, এই সরকার যদি ব্যর্থ হয়, যে পলিটিক্যাল অ্যাংজাইটি তৈরি হবে, আমি ওইটাকে ভয় পাচ্ছি। আমি এই সব কোনো কিছুকে ভয় পাচ্ছি না। কারণ এই যে 5 কোটি 5.5 কোটি জেনজি জেনারেশন বিদায় পৃথিবী বলে রাস্তায় নামে আসছিল, ওর কিন্তু চোখ খুলে গেছে। ও জানে কোন ধরনের রাষ্ট্র ও চায় না, কি চায় সেটা আপনাকে দিতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো তাদের দায়িত্ব হলো তারা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র চায়, ওইরকম একটা রাষ্ট্র তাদেরকে নির্মাণ করতে হবে। এটা যদি না করেন তাহলে তাদের মধ্যে যে পলিটিক্যাল অ্যাংজাইটি তৈরি হবে, সেটা আরেকটা রক্ষী বাহিনী, গণবাহিনী ফেনোমেনার দিকে নিয়ে যাইতে পারে।